জলের নিচে শব্দহীন যুদ্ধ, হরমুজ প্রণালীতে ইরানের ফাতা আতঙ্ক, বিশ্বজুড়ে তেলের লাইফলাইনে বিপর্যয়ের ছায়া। আকাশের চাঁদ ডুবে যাচ্ছে আর হরমুজ প্রণালীর জল ভারী এক নীরবতায়। জলের গভীরে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা ক্লাস সাবমেরিন যেন নীরব এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব রাজনীতির এই নতুন মঞ্চায়নে সামরিক সংঘর্ষ এখন আর আকাশে বা জমিতে নয়, তা স্থান নিয়েছে সমুদ্রের গভীরে, যেখানে রাডার আর স্যাটেলাইটের চোখ পৌঁছায় না। হরমুজ প্রণালীর উপর দিয়ে যখন মার্কিন স্টেলথ বোমারু বিমান চক্কর দিচ্ছে, তখনই ভেসে আসছে এনক্রিপ্টেড বার্তা, সাবমেরিন প্রস্তুত, মিশন শুরু। এই নিঃশব্দ উত্তেজনা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন এক সর্বনাশা সংঘাতের দ্বারপ্রান্তে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তনীয় হলেও সামরিক পুনর্বিন্যাসে দেখা দিয়েছে এক অদ্ভুত সতর্কতা। কাতার থেকে $12 মিলিয়ন মূল্যের F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানগুলো হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহো ঘাঁটিতে। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রেনিং, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একটি স্পষ্ট সেফটি রিডিপ্লয়মেন্ট। আশঙ্কা করা হচ্ছে ইরানের পাল্টা হামলায় যেন কাতারের এই মূল্যবান বিমানগুলো ধ্বংস না হয়। একই সাথে আল উদেইদ ঘাঁটির অনেক অস্ত্র তুরস্ক সীমান্তবর্তী ইরাকি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই পুনর্বিন্যাসের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ানক যুদ্ধের ক্ষণঘটা। ইরান বা ইসরায়েলকে নয়, বরং নিজেদের সামরিক সম্পদ রক্ষার এই কৌশল ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র জানে সংঘাত আসন্ন। হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা, ইরানের নীরব অস্ত্র। ইরানের শক্তির মূল চমক লুকিয়ে আছে জলের গভীরে। চীন ও ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাবমেরিন ব্যবহার করে ইরানের বন্দরগুলিতে হামলা চালাতে পারে। এর জবাবে ইরান তাদের ফাতা ক্লাস সাবমেরিনকে প্রস্তুত রেখেছে মিসাইল, টর্পিডো ও সি মাইন দিয়ে। চীনা সহায়তায় তৈরি এই অত্যাধুনিক সাবমেরিনগুলো এখন এআই প্রযুক্তিযুক্ত হওয়ায় একটানা পানির নিচে শত শত ঘন্টা থাকতে সক্ষম। এর সবচেয়ে বড় ক্ষমতা হলো আধা ঘন্টার মধ্যে পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। এই প্রণালী হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের তেলের লাইফলাইন। ফাতা সাবমেরিন দিয়ে ইরান খুব সহজে সি মাইন ইনস্টল করতে পারবে। এটি হবে এমন এক নীরব বিধ্বংসী হামলা যা স্যাটেলাইটেও ধরা পড়বে না। ডিপ্লোম্যাট বিশ্লেষকরা বলছেন এই নৌ অবরোধ সফল হলে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। পশ্চিমা যুদ্ধ জাহাজগুলো বাধ্য হবে দীর্ঘ রুটে ঘুরে চলাচল করতে, যার ফল হবে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সামরিক উত্তেজনার চরম শিখর। রাশিয়া ও চীনের নীরব কূটনীতি। এই ত্রিমাত্রিক উত্তেজনার খেলায় ইরান একা নয়। চীন ফাতা সাবমেরিনগুলোতে অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম যুক্ত করে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের গভীর সমুদ্রের সাবমেরিনগুলোকেও শনাক্ত করতে পারে। অন্যদিকে ইরানের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলছেন। রাশিয়া টুডে বিশ্লেষণ করেছে, পুতিন কি এই দ্বন্দ্বের ছায়ায় নিজের সুযোগ খুঁজছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের বন্দর আব্বাসে হামলা চালাতে পারে, আর ইরান তার পাল্টা প্রতিক্রিয়ায় সাবমেরিন থেকে হরমুজে সি মাইন অ্যাক্টিভ করে দিতে পারে। আকাশে ড্রোন, রাডারে কোনো শব্দ নেই, কিন্তু পানির নিচে চলছে কোল্ড ওয়ারের নতুন সংস্করণ। ইরান তার ফাতা সাবমেরিনকে পাঠিয়েছে গভীর সমুদ্রে, যুক্তরাষ্ট্র পাঠিয়েছে আরব সাগরে। গোপন যুদ্ধের উন্মোচন, তেল আবিবের নিচে ইরানের লক্ষ্যভেদ। 13 জুনের রাত আকাশে ভেসে ওঠে একের পর এক আগুনের রেখা। ইরান তখন বলেছিল এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা, কিন্তু কয়েক সপ্তাহ পর এক বিস্ফোরক রিপোর্ট জানালো অন্য কথা। সেই ক্ষেপণাস্ত্রগুলো নাকি আঘাত হেনেছিল তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে লুকানো এক গোপন মার্কিন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে। দ্য গ্রে জোন নামের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ভূগর্ভস্থ স্থাপনাটির নাম ছিল সাইট 81, এক যৌথ কমান্ড সেন্টার যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও মার্কিন প্রকৌশলীরা একসঙ্গে কাজ করতেন। তেল আবিব, যে শহরটি সাধারণত সৈকত, রাত্রিজীবন ও আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত, সেখানে যুদ্ধের এই ছায়া অনেকের জন্যই অপ্রত্যাশিত। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে বহু বছর আগে শুরু হয়েছিল একটি গোপন প্রকল্প, যা 2013 সালে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পসের তত্ত্বাবধানে সম্প্রসারিত হয়। ভূ অবস্থানগত তথ্য, ফাঁস হওয়া ইমেইল ও সামরিক নথি অনুসারে ঘাঁটিটি প্রায় 6000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং বিশেষভাবে তৈরি ছিল ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা যোগাযোগ পরিচালনার জন্য।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে এটি ছিল এক ধরনের স্থায়ী কেন্দ্র, যেখান থেকে গাজার অভিযানের কৌশল, সাইবার অপারেশন এবং ইরান সংক্রান্ত নজরদারি পরিচালিত হতো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি পুলিশ দ্রুত তেল আভিভের ওই অঞ্চল সিল করে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই হামলার খবর প্রকাশ হতে 2 সপ্তাহ বিলম্ব হয়, যা ফ্রান্স 24 পর্যবেক্ষণ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তখন দাবি করে আমাদের ক্ষেপণাস্ত্র সামরিক গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, তবে ইসরায়েলের কোনো মন্তব্য করেনি। এই নীরবতা থেকেই বিতর্কের জন্ম। ইসরায়েল কি সত্যিই বেসামরিক আবাসনের নিচে গোপন সামরিক স্থাপনা তৈরি করেছিল? দ্য গ্রে জোন অভিযোগ করেছে এই সেটআপ মানব ঢালের ভণ্ডামি, যেখানে সাধারণ মানুষকে অজান্তে যুদ্ধের ঢালের মতো ব্যবহার করা হয়েছে। ইরানের শক্তির বার্তা। বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের নতুন সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। গত কয়েক বছরে ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ সক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে। যদি এই রিপোর্ট সঠিক হয়, তাহলে তেল আভিভের গভীরে এমন একটি লক্ষ্যভেদ করা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি রাজনৈতিক বার্তা। ইসরায়েলের হৃদয়েও আমরা পৌঁছাতে পারি। এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই গাজা এবং হিজবুল্লাহ ইস্যুতে বাড়তি চাপের মুখে। ফলে ইরানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শক্তি ও সাহসের প্রদর্শন বলেই দেখছেন। গোপনীয়তার আবরণে যুদ্ধ। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি, তবে ঘটনাটি তেল আভিভের সামরিক গোপনীয়তা ও সেন্সরশিপ নীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। একদিকে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে বার্তা দিতে চাইছে, আমরা নজর রাখছি। হামাসের পর নতুন হুমকি। ইরান সমর্থিত হুথিদের সতর্কবার্তা ইসরায়েলকে। গাজার যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যেন সাময়িক শান্তির নিঃশ্বাস, কিন্তু সেই নীরবতার ভেতরেই নতুন এক বার্তা আসছে ইয়েমেন থেকে। হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি। তারা বলছে যুদ্ধবিরতি শেষ নয়, এটি নজরদারির শুরু। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন সমর্থিত শান্তি চুক্তি কার্যকর হয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি আরব দেশ গাজায় স্থিতিশীলতার পথে এগোচ্ছে। কিন্তু ইয়েমেনের রাজধানী সানায় এক অনুষ্ঠানে হুথি সুপ্রিম কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত জানিয়ে দেন তাদের নজর এখন সরাসরি ইসরায়েলের দিকে। আমরা যুদ্ধবিরতির বাস্তবায়ন নজরে রাখব। আল মাশাত বলেন, ইয়েমেন যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও গাজায় সাহায্যের প্রবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অগ্রগতি বা পরিবর্তন ঘটলে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে শত্রুর আধুনিক প্রযুক্তির মোকাবিলা করা যায়। আমাদের লক্ষ্য হলো প্রতিরোধ তৈরি করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এই বার্তাকে ইসরায়েল বিরোধী জোটের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। হামাসের সাথে যুদ্ধবিরতির পর অনেকে ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে, কিন্তু হুথিদের এই হুমকি নতুন এক সম্ভাব্য ফ্রন্টের ইঙ্গিত দিচ্ছে। হুথিরা ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী, যারা গত কয়েক বছর ধরে ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজার যুদ্ধ চলাকালীন তারা একাধিকবার লোহিত সাগর ও এডেন উপসাগর এলাকায় ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। বিশ্লেষকদের মতে এখন তারা কূটনৈতিক ভাষায় আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, এইবার ইসলামিক ঐক্যের নামে। গাজায় শান্তি, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে সরে দাঁড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে ভাষণে বলেছেন, এই চুক্তি নতুন যুগের সূচনা। তবে তার বক্তৃতার মধ্যে ইয়েমেন থেকে আসা হুথিদের সতর্কবার্তা সেই আশাকে ম্লান করে দিয়েছে। একই সময়ে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের নেতা এবং কাতারের আমির গাজার ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে একটি নথিতে স্বাক্ষর করেছেন। সেখানে শান্তি ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ইয়েমেনের হুথিদের মতে এই চুক্তি এখনও ইসরায়েলের সুবিধামূলক এবং মুসলিম বিশ্বের একক অবস্থান তৈরি না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। হামাস আপাতত অস্ত্র নামালেও তাদের ছায়া ও সমর্থন এখন হুথিদের ভাষণে প্রতিধ্বনিত হচ্ছে। ইরান যেভাবে হামাস ও হুথি উভয় গোষ্ঠীকেই সমর্থন দিচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। হুথিদের বার্তা স্পষ্ট, গাজা যুদ্ধবিরতি শেষ নয়, এটি কেবল এক বিরতি। আর এই বিরতির মাঝেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের অবস্থান আরও শক্ত করছে।
গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেয়ার পর সেখানকার বিধ্বস্ত শহরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরো শক্ত করছে হামাস। গাজার রাস্তায় সকাল, কিছুক্ষণের মধ্যেই সে আলো ঢেকে যায় এক মৃত্যুদণ্ডের দৃশ্যে। 7 জন মানুষ চোখ বেঁধে হাঁটু গেড়ে বসে আছে। তাদের পেছনে দাঁড়িয়ে আছে মুখোশধারী হামাস যোদ্ধারা। মুহূর্তেই গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় চারপাশ। এই ভিডিওটি যদিও এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে হামাস যোদ্ধারা প্রকাশ্য দিবালোকে 7 জনকে হত্যা করছে। হামাস দাবি করেছে তারা ইসরায়েলি এজেন্ট যারা সংগঠনের ভেতরের তথ্য পাচার করছিল। এই ঘটনার সবচেয়ে বড় টুইস্ট, এটি ঘটেছে একদম ট্রুসের পরপরই, যখন গাজায় আপাত শান্তির পরিবেশ ফিরে আসছিল। মাত্র একদিন আগে হামাস 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল, প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে। বিশ্লেষকদের মতে এই মৃত্যুদণ্ড শুধু প্রতিশোধ নয়, এটি এক ধরনের রাজনৈতিক বার্তা। যুদ্ধবিরতির পর গাজার ভেতরে হামাসের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছিল। দক্ষিণ গাজায় বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী ও গোত্র হামাসের শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছিল, যাদের কেউ কেউ ইসরায়েলি সহায়তা পাচ্ছে বলেও অভিযোগ। এই প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের এই ভিডিও যেন এক ঘোষণা, গাজার একমাত্র শাসক আমরা। রয়টার্সের তথ্য অনুযায়ী গাজায় নিরাপত্তা অভিযানে হামাস অন্তত 32 জনকে হত্যা করেছে। এই অভিযান চালিয়েছে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা, যা শৃঙ্খলা রক্ষা ও গুপ্তচর বৃত্তি দমন উভয়ের দায়িত্বে। এই শাখাই আল কাসাম ব্রিগেডের গোয়েন্দা বাহিনী হিসেবে কাজ করে। গাজায় যে কেউ হামাসের বিরুদ্ধে কথা বলছে বা তাদের শাসন মানছে না, তাকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হামাস দাবি করেছে 10 অক্টোবর তারা দরমুশ পরিবার এর কয়েকজন সদস্যকে হত্যা করেছে, কারণ তারা অতীতে সংগঠনের নির্দেশ অমান্য করেছিল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক বার্তা। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। অনেক দেশ বলছে যুদ্ধবিরতির মধ্যেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস দ্বিচারী খেলা খেলছে। তারা একদিকে জিম্মি মুক্ত করছে আর অন্যদিকে গাজার ভেতরে ভয় দেখাচ্ছে। নেতানিয়াহুর সরকার রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং মানবিক সাহায্য কমিয়ে দিয়েছে। গাজা নগরী থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর গাজার উত্তরাঞ্চলে হামাস সরকারের কালো মুখোশধারী সশস্ত্র পুলিশ আবার রাস্তায় পাহারা দিতে শুরু করেছে। হামাসের একটি নিরাপত্তা ইউনিট গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যাদের কেউ কেউ ইসরায়েলের সমর্থন পেয়েছে বলে হামাসের অভিযোগ। গাজায় নতুন শক্তির আবির্ভাব, হামাসের জন্য নতুন হুমকি। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন পরেই সেখানে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। মার্কিন বিশ্ব সমর্থিত শান্তির আড়ালে এখন গাজা যেন আরেকটি সংঘর্ষের মুখোমুখি, এইবার নিজস্ব জনগণের ভেতরে। জনগণের সেনাবাহিনী নামে এক নতুন সশস্ত্র দল আত্মপ্রকাশ করেছে, যারা দাবি করছে যে তারা উত্তর গাজার বেশ কিছু অঞ্চল দখল করেছে। এই দলটি হামাসের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা গাজার রাজনৈতিক ভারসাম্যে নতুন ঝড় তুলেছে। একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে মুখোশধারী ভারী অস্ত্র সজ্জিত একদল মানুষ হামাসের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে, আমরা জনগণের সেনাবাহিনী, আমরা উত্তর গাজার অসংখ্য অংশে নিয়ন্ত্রণ নিয়েছি বলে তারা ঘোষণা করে। ভিডিওতে আরো বলা হয়, হামাস আমাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে আমরা কঠোর জবাব দেব। এটি কোনো হুমকি নয়, প্রতিশ্রুতি। তাদের দাবি হামাসের অত্যাচারের যুগ শেষ হয়েছে, এখন গাজা নতুনভাবে গড়া হবে। গৃহযুদ্ধের আশঙ্কা। এই ঘোষণার পর থেকেই গাজার বাতাসে গৃহযুদ্ধের গন্ধ ভাসছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজা থেকে সরে গেলেও গাজাবাসী এখন এক অভ্যন্তরীণ লড়াইয়ের ভয়ে দিন কাটাচ্ছে। স্কাই নিউজের তথ্যে জানা গেছে, এই নতুন দলটির নেতৃত্বে আছেন এক মুখোশধারী নেতা, যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই দলটি হয়তো হামাস বিরোধী গোত্র বা পুরনো মিলিশিয়াদের পুনর্গঠন থেকে গড়ে উঠেছে। হামাসের পাল্টা বার্তা। এদিকে হামাসও বসেনি। যুদ্ধবিরতির মধ্যেও তারা গাজার ভেতরে সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে হামাস যোদ্ধারা প্রকাশ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করছে। রয়টার্স জানিয়েছে ভিডিওগুলোর সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাগুলো হামাসের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে।
হামাস এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী ও অরাজকতার কারিগর বলেছিল। গাজা সম্পর্কে তিনি অযৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেও আখ্যা দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে সেপ্টেম্বরে নজিরবিহীন এক ফোন আলাপের পর হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল তারা সব জিম্মিকে মুক্তি দিলে ট্রাম্প হয়তো ইসরায়েলকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারবে। ইসরায়েলি এমন জিম্মি এতদিন গাজা যুদ্ধে হামাসের বড় হাতিয়ার ছিল, দুই ফিলিস্তিনি কর্মকর্তা এমনটা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যদি অস্ত্র না ফেলে তবে আমরাই তাদের নিরস্ত্র করব। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন। তিনি আরো বলেন, তারা জানে আমি খেলা খেলছি না, এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবে। ট্রাম্প বলেন, আমি হামাসকে বলেছি তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে জি স্যার, আমরা নিরস্ত্র হব। তিনি জানান এই বার্তা তিনি সরাসরি নয় বরং আমার লোকদের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কিনা। ইরানের মিসাইল হুঁশিয়ারি ও ভেনেজুয়েলায় নতুন যুদ্ধের ছায়া। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা দুই মহাদেশের রাজনীতিতে হঠাৎই ঝড় উঠেছে। রাশিয়া ভেনেজুয়েলায় যুদ্ধ প্রবেশের ইঙ্গিত দেওয়ার পর এবার ইরান জানিয়েছে তারা বিশ্বের জন্য মিসাইল রপ্তানির প্রস্তুতিতে আছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল এক ঘোষণাই নয়, এ যেন যুক্তরাষ্ট্রের দিকে এক নতুন কৌশলগত বার্তা। হঠাৎ বদলে যাওয়া খেলার মাঠ। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তানসিরি ঘোষণা দেন দেশটি এখন সংবেদনশীল সামরিক প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভর এবং আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানির জন্য প্রস্তুত। আমরা গর্বিত যে এখন আমরা নিজেরাই মিসাইল, ড্রোন ও সামরিক যান তৈরি করে রপ্তানি করতে পারি, বলেন তিনি তেহরান টাইমসকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়াশিংটন 4টি ড্রাগ কার্টেলবাহী নৌকা ধ্বংসের দাবি করেছে, যেখানে ভেনেজুয়েলা বলছে এগুলো ছিল নিরীহ বেসামরিক জাহাজ এবং এই হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমরা মাদক কারবারি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার যুদ্ধ করছি এবং ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলাস এবং ক্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। রাশিয়া ও ইরান নতুন জোটের ইঙ্গিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইরান ভেনেজুয়েলার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। রুশ প্রতিনিধির বক্তব্যে স্পষ্ট সতর্কবার্তা ছিল, মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলে কেবল অভ্যাস নয় বরং সম্ভবত আক্রমণের প্রস্তুতি। মস্কো ও তেহরানের এই অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। মধ্যপ্রাচ্যের মিত্ররা এবার লাতিন আমেরিকার রাজনৈতিক মঞ্চে পা রাখতে চলেছে, এ যেন বিশ্ব রাজনীতির নতুন টুইস্ট। ইরানের শক্তি ও বার্তা। যদিও ইরান নিজেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, ড্রোন হামলা ও পারমাণবিক স্থাপনায় আঘাতের মুখে রয়েছে, তবুও দেশটি সামরিক প্রযুক্তিতে অবিশ্বাস্য অগ্রগতি দেখাচ্ছে। গত জুনে ইরান ইসরায়েলে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা তাদের 3 স্তরের প্রতিরক্ষা ভেদ করেছিল। এছাড়া ইরানের শাহেদ ড্রোন এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রকৌশলীদের কাছেও অনুকরণের মডেল হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা সীমা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা 8000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছাতে মাত্র 3000 কিলোমিটার কম। তেহরান অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু কেউ আঘাত করলে তাৎক্ষণিক জবাব দিতে হবে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলাকে নিয়ে উদ্ভূত এই সংকট কেবল লাতিন আমেরিকার নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন পরীক্ষার মঞ্চ। রাশিয়া ও ইরানের ঐক্য যদি বাস্তব পদক্ষেপে রূপ দেয়, তবে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষেত্রে এক নতুন শক্তিশালী অক্ষ গড়ে উঠতে পারে। ইরানের বার্তা স্পষ্ট, নিষেধাজ্ঞা বা চাপ দিয়ে আর তাদের থামানো যাবে না। তাদের মিসাইল, ড্রোন ও প্রযুক্তি এখন কেবল প্রতিরক্ষা নয় বরং বিশ্বের শক্তির এক নতুন সংজ্ঞা দিচ্ছে। ইরানের সামরিক প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান।
আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকেই ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজে পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহের F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ। সর্বোচ্চ 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘণ্টায় ম্যাক 8 গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এর রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার। এটি একসাথে 300টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। 450 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশ সীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং 125 মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে 500 কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হল গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি। মোহাজের 10 ড্রোন 24 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর 300 কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক 15 গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব। সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধ জাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরো দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না, বরং ভয় দেখায়। বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে হামাসের সাম্প্রতিক ঘোষণা। বহু বছরের বিরোধ ও বিভাজনের পর গোষ্ঠীটি জানিয়েছে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে নতুন অধ্যায় খুলতে প্রস্তুত। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে শান্তির নতুন আলোচনার ইঙ্গিত দেখা দিচ্ছে। আরব গণমাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে হামাসের এক প্রতিনিধি বলেন, আমাদের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। গাজার অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে যে আলোচনা চলছে তা অনেকটাই অতিরঞ্জিত। বিষয়টি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান হবে। তিনি আরো জানান, হামাস এখন কেবল প্রতিরক্ষামূলক অস্ত্রই রাখে, আক্রমণের উদ্দেশ্যে নয়। এতে বোঝা যাচ্ছে বহু বছরের শত্রুতার পর গোষ্ঠীটি বাস্তববাদী পথে হাঁটতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তন কেবল হামাসের ভাবমূর্তিতেই নয়, বরং ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর দিকেও বড় প্রভাব ফেলতে পারে। ইতিহাসের মোড় ঘোরা অধ্যায়। ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা ও বসতি প্রত্যাহার করে। তখন ওই অঞ্চলের প্রশাসনিক নিয়ন্ত্রণ দেয়া হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে, যারা পশ্চিম তীরেও শাসন করে। কিন্তু 2006 সালের নির্বাচনে হামাস বিপুল বিজয় অর্জন করলে ফাতাহ নেতৃত্বাধীন PLO এর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হামাস, আর পশ্চিম তীরে ক্ষমতায় থাকে PLO।
বছরের পর বছর দুই পক্ষের মধ্যে তিক্ততা বজায় ছিল। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বারবার গাজার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আহ্বান জানালেও হামাস তা উপেক্ষা করে। তবে সোমবারের বন্দি বিনিময় চুক্তি পরিস্থিতি বদলে দিয়েছে। হামাস 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, পাশাপাশি 4 জন মৃত বন্দির মরদেহ ফেরত দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল 1968 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যাদের অনেকেই আজীবন সাজা ভোগ করছিলেন। এই চুক্তি বাস্তবায়নের পর মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত হয় এক শান্তি সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের নেতারা। সেখানে স্বাক্ষরিত হয় একটি চূড়ান্ত অস্ত্রবিরতি চুক্তি এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে রূপরেখা প্রকাশ করে মিশর। এই পরিকল্পনায় গাজার অবকাঠামো পুনর্গঠন, প্রশাসনিক পুনর্বিন্যাস ও নিরাপত্তা ব্যবস্থায় যৌথ দায়িত্বের প্রস্তাব রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি কাঠামো ও সম্মেলনে সমর্থন পায়। ট্রাম্প বলেন, আজ মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। বহু শতাব্দীর বিরোধের পর আমরা অবশেষে এক চুক্তিতে পৌঁছেছি যা বাস্তবে কাজ করছে। হামাসের এই নতুন অবস্থান অনেকের চোখে এক কৌশলগত বাস্তব বোধের প্রকাশ। দীর্ঘ যুদ্ধ, অর্থনৈতিক ধ্বংস আর আন্তর্জাতিক চাপে গোষ্ঠীটি হয়তো বুঝতে পেরেছে এককভাবে টিকে থাকা সম্ভব নয়। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই শান্তির ইঙ্গিত টেকসই হবে কিনা তা সময়ই বলবে। কিন্তু একথা নিশ্চিত, গাজা উপত্যকায় আগামী দিনের রাজনীতিতে এই ঘোষণা এক নতুন ভারসাম্য তৈরি করতে চলেছে। স্বাধীন ফিলিস্তিন না হলে ধ্বংস হবে পুরো মধ্যপ্রাচ্য। জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও টিপে উঠেছে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর এক কঠোর সতর্কবাণীতে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের দিকে যাবে। রাজা আব্দুল্লাহর এই মন্তব্য এমন এক সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তির ভবিষ্যৎ অনিশ্চিত। তার মতে, ইতিহাস সাক্ষী, যতবারই যুদ্ধ থেমেছে ততবারই নতুন রক্তপাত শুরু হয়েছে। তাই এবার যদি রাজনৈতিক সমাধানের কোনো দিগন্ত না খোলে, তাহলে আগুন আবার জ্বলে উঠবে মধ্যপ্রাচ্যের বুকে। নেতানিয়াহুর কথায় বিশ্বাস নেই। সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি আক্রমণ করে বলেন, তার কথায় কোনো বিশ্বাস নেই। তবে তিনি এটাও জানান, ইসরায়েলে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আরব দেশগুলো একসাথে কাজ করতে পারে শান্তি ফিরিয়ে আনতে। রাজা আব্দুল্লাহ বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত অংশেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই যুক্তরাষ্ট্রকে শুধু ঘোষণার স্তরে নয়, দীর্ঘমেয়াদে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকতে হবে। কারণ এই অঞ্চলের শান্তি কেবল তখনই সম্ভব যখন ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এক শতাব্দীর সংগ্রাম। রাজা স্মরণ করিয়ে দেন, গাজার মানুষ গত 100 বছর ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য লড়ছে। এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, হারিয়েছে প্রজন্মের পর প্রজন্ম। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্ব নেতারা শান্তি ফেরাতে সক্রিয় হয়ে ওঠেন। সেই প্রচেষ্টার গতি বাড়ে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের পর, যখন বিশ্বের কয়েকটি শক্তিধর দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ট্রাম্প প্রস্তাবে পথ পরিবর্তন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি প্রস্তাব। মার্কিন চাপের মুখে শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই প্রস্তাবে সম্মতি জানান। এরপর আরব বিশ্বের প্রতিনিধিরা ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বসেন। এক পর্যায়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীরাও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়। শান্তির আলো নাকি নতুন ঝড়ের আগে নীরবতা? গত 10 অক্টোবর থেকে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এখন পর্যন্ত বড় কোনো সংঘাত ছাড়াই বন্দি বিনিময় চলছে। তবে রাজা আব্দুল্লাহর মতে, এই নীরবতা হয়তো শান্তির নয়, বরং নতুন ঝড়ের আগের নীরবতা। তিনি বলেন, আমরা যদি এবার ব্যর্থ হই তবে আর কোনো সুযোগ থাকবে না। পুরো মধ্যপ্রাচ্য ডুবে যাবে ধ্বংসের সাগরে। একটি অঞ্চলের ভাগ্য এখন নির্ভর করছে এক প্রশ্নের উপর, স্বাধীন ফিলিস্তিন কি অবশেষে বাস্তব হবে, নাকি ইতিহাসের আরেকটি রক্তাক্ত অধ্যায়ই আবার শুরু হবে? Khamenei broke the chain of missiles. The Middle East is crying. Iran will no longer respect the limits in response to the Israeli attack. The sky of the Middle East is on fire again. A thunderous voice has come from Tehran. Iran's supreme leader Ayatollah Ali Khamenei has lifted all the limits on missiles.
Iranian parliament member Ahmad Bakashayish Ardestani said that Iran will now build missiles at any distance it deems necessary. This is the announcement that has ignited new tensions in the entire region. Khamenei himself had set a limit of 2,200 kilometers. But now that limit is history. According to analysts, this is a direct response to the Israeli attack and a strategic rebirth, and Dastani has clearly said, "We do not respect the limits on missiles. This is the heart of our military power." He added that Iran's missile program is no longer bound by any diplomatic constraints. If necessary, they will strike at a distance that has never been possible before. Although there has been no official statement from Khamenei's office yet, the comment has also raised Iran's political profile. US and Israeli policymakers are concerned. Tehran's decision means that Iran can now spread its shadow of attack to the Mediterranean Sea. On the other hand, Iranian Foreign Minister Abbas Araghchi has accused Israel of inciting the United States to attack Iran. In his words, they first pushed America to attack. Now they are creating false missile threats. Washington demanded that Iran reduce the range of its missiles, but Tehran has directly rejected it. The head of Iran's Security Council said that no respectable person can accept such a demand. But the question is Iran still as strong as before? In June 2025, an Israeli airstrike destroyed many of the country's missile launch sites. Several top IRGC commanders and nuclear scientists were killed then. The Uranium Enrichment Center in Natanz and several air defense systems were severely damaged. But Iran did not stop. They have risen from the charred ruins. Missile factories in Tehran, Isfahan, Tabriz and Hanadan are now slowly coming back to life. The Associated Press and satellite analysis say Iran is rebuilding its missile production facilities. Although some key components, such as the planetary mixer, are still missing, the report says Iran is preparing to procure these components from China. While Washington and Tel Aviv boast about Iran's weakness, Tehran is quietly walking the path of reconstruction. An Iranian military analyst said, "Israel thought they had stopped us. In reality, they have only made us stronger." The message in this announcement is clear. Iran does not want war, but it is also unwilling to accept limits. Khamenei may have broken his own rules, but a new chapter has begun with that breaking. A chapter in which Iranian missiles are not just fire in the sky but a symbol of resistance. Israel does not want a new war with Iran. Leader Netanyahu's message came through Russia. In a dramatic diplomatic incident, Iran's senior diplomat Abbas Araghchi said that Tehran received an important message through Russia. The message came from Israeli Prime Minister Benjamin Netanyahu himself, where he made it clear that Israel does not want another war with Iran. This information was revealed by another Chinese. In an interview with the Iranian state media, he said, "We are currently collecting evidence and documents. This request originally came from the United States." A U.S. representative named Mr. Witkoff said that he was ready to hold direct talks with Iran. But Iran has given clear conditions. According to Archie, "We want 3 European countries to participate in the talks as in the past. In addition, Mr. Usky should also be at the table to discuss technical issues." Tehran said that they are interested in talks, but they will not make any concessions on the issue of their sovereign status. Araghchi said, "There was a phone conversation between leader Netanyahu and Putin 3 days ago. The next morning, Russia summoned our ambassador. It was reported that leader Niyazov does not want to get into another war with Iran. He is not in favor of a new conflict." Russia conveyed this message to Tehran and later Putin himself announced it publicly. Putin said, "We continue our trust-based communication with Israel. Israeli leaders have told us that they want to send a message to Tehran. And that is that they are committed to further reducing tensions with Iran and are not interested in getting into any more conflicts in the future. Israeli leaders have asked us to convey this message to our Iranian friends." Quote. According to Archie, this is a reflection of the deep trust in Iran-Russia relations. The two countries have now signed an agreement that will further perpetuate their long-term relationship. Iran says its relations with Russia and China have now reached a strategic level. U.S. sanctions and Western pressure.
Nothing has been able to destroy Tehran's confidence. We are a self-reliant, global Iran and not the Iran of the past, said Erchi. He also said that our relations with Pakistan and Afghanistan are historically strong. Even after the new government in Afghanistan came, we are continuing the dialogue. Araghchi said that he spoke with the Pakistani foreign minister where both agreed that restraint is the only way to end the border conflict. In his words, stability between Iran, Pakistan and Afghanistan means stability in the entire region. He added, "We want the special representatives of our two countries on the Afghan issue to exchange views with each other. God willing, we will find a peaceful solution to this problem." Thus, where the smell of war is wafting around the world, a different message has come from the diplomatic platform of Tehran. Iran does not intimidate but maintains balance. That reality was echoed in the voice of Russia. Israel knows that war with Iran means jumping into fire. Hamas's demonstration of power in southern Gaza. Thunder rumbles amidst the prisoner exchange, weapons in hand, the soft light of the ceasefire in the sky of the Gaza Strip. But within that peace, the sound of power is growing. The shrill sound of Hamas fighters on the streets of Khan Yunis in southern Gaza. Rifles in hand, masks on face, fire in eyes. Even during the prisoner exchange, they announced that we will not give up our weapons, because this weapon is our dignity, this weapon is our survival. This scene is like a dramatic message not only for Israel, but also for Trump. The prisoner exchange is part of the first step of the peace plan that he talked about. But on the real stage, Hamas arranged the plan according to its own rules. The prisoner exchange ceremony began in Khan Yunis, where armed Hamas fighters took positions on the street. On one side, Red Cross vehicles, on the other, a parade of fighters wrapped in green flags, like a strange coexistence of peace and strength. The International Committee of the Red Cross handed over 7 prisoners to the Israeli army, although no information was released about their physical condition. As soon as the news of the prisoners' transfer was broadcast on television, thousands of people across Israel burst into joy in the streets and theaters. This is not just a prisoner exchange, it is a political message from Hamas. Despite the war, they have shown that their organization has not broken. Their morale has not been dampened. They are not willing to lay down their arms at the call of Israel or America. Rather, they have said that we can give up the responsibility of administration but never the responsibility of resistance. This entire operation is now the center of international observation. The world media says that this is an important microphone in the temporary war in Gaza that will influence the future peace process. The parade in Khan Yunis is like a silent declaration. Gaza is still alive and the defenders of Gaza are still ready. Hamas said that their goal is to prevent the security vacuum and looting in Gaza and to stop the anarchy. While on Air Force One, a journalist told the US president that Hamas is establishing itself as a police force, and there are reports that it is shooting opponents. In response, Trump said that they want to stop the problems. They have spoken openly about this, and we have authorized them for a period of time. Trump also said that about 2 million people are returning to the destroyed buildings. Something very bad could happen there, so we want it to happen. We want it to be safe. I think it will be okay. But who knows for sure? The Hamas-run Gaza Interior Ministry said its forces are trying to restore law and order in the enclave. They warned that any armed activity outside the scope of the resistance forces will be dealt with firmly. Hamas is taking control of Gaza again with a firm hand in the ceasefire. It seems that a new chapter has begun in Gaza after the ceasefire. The struggle for control is mixed with blood in the rubble, and in the midst of that emptiness, Hamas has raised its head again. It is raising its flag high and declaring that Gaza is still ours. Armed Hamas groups wearing masks have been seen patrolling the streets of Gaza. According to a CNN report, Hamas control is being re-established in some areas of northern Gaza freed from Israeli occupation. They are restoring the old air of authority everywhere in front of the destroyed buildings on the market streets. A few days after the ceasefire, Hamas has begun a hunt for its allies. They claim that the most important task now is to find the traitors working for Israel in Gaza.
There is a clear message behind this tough move. Control of Gaza will not fall into the hands of any foreign or rival group. Ashraq al-Awsat reported that Hamas, internal security forces and military intelligence units are fully deployed in Jabalia and the surrounding camps. They are now not only patrolling but also collecting information and conducting operations. But there is a dramatic twist hidden within this scenario. Some local groups in southern Gaza have begun to oppose Hamas's reorganization. The report says that these groups are allegedly directly supported by Israel. Still, Hamas has not backed down. Rather, they are turning each challenge into strength. A Hamas spokesman said, "We are ready to hand over the responsibility of civilian administration to others, but we will never surrender our weapons." Quote, "This statement makes it clear that weapons are not just a defense for Hamas, but a symbol of existence." The discovery of a huge Hamas military truck on the streets of Gaza during the prisoner exchange made that existence even more clear. Gaza is abuzz with black flag masked fighters and slogans, as if to send a message that we are still here and strong. However, Israel and Western powers see it differently. They fear that this reconstruction could be a harbinger of more future conflicts. Yet the reality is the same. Now Hamas is back in Gaza. They are creating a new order, a new reality on the field of destruction. The enemy thought they would collapse. But Hamas is back longer, more controlled, and with a stronger hand. The war on Gaza may have stopped, but the power struggle is still going on. Hamas has said its goal is to prevent a security vacuum and looting and stop anarchy in Gaza. US President Donald Trump said that they have been given a green light for Hamas security operations in the Palestinian enclave of Gaza. Israel and Hamas have signed an agreement agreeing to Trump's plan to end the war in Gaza. According to Trump's plan, to end the Gaza war, the Palestinian independence movement Hamas must disarm and withdraw from governing Gaza. Hamas left Gaza after the ceasefire, but their shadow still looms over the entire valley. A dramatic turn in the Middle East as soon as the ceasefire with Israel took effect. Hamas announced that they would no longer govern Gaza. This decision seems to be the beginning of a new chapter in post-war Gaza. But the question now is one: is Hamas really withdrawing? Or is this a strategic silence? ASP reported that a top Hamas leader confirmed that they will not participate in the post-war administration of Gaza. In his words, "This is a defining chapter for us." However, the same voice uttered a strong sentence: Hamas is still an integral part of Palestine. That is, even after leaving the chair of power, they are not giving up the politics of influence. A few hours after the ceasefire took effect, Hamas released a series of photos. Armed members are patrolling the streets. The BBC reported that Hamas has deployed about 7,000 security personnel in the areas from which the Israeli army has withdrawn. Their responsibility is to maintain law and order in Gaza and find Israeli collaborators. Hamas's first public show of force after the ceasefire is a silent message. We will not run the government, but control is in our hands. Now the question is, why did Hamas suddenly give up the administration of Gaza? Rebuilding Gaza, which was shattered by the war, is now a formidable challenge. Many analysts believe that Hamas may be taking a hasty strategy to rebuild its power for the time being. They do not want to take on administrative responsibility but want to take on the responsibility of keeping the fire of resistance alive. Because Hamas knows that power is temporary but resistance is eternal. That is why there is a strange silence on the streets of Gaza today. The sound of bombs has stopped in the sky of the valley, but that constant warning still floats in the air. Hamas is not lost, it is just waiting. The world is watching this small valley where the fire of resistance still burns under the siege. Gaza may be quiet, but its heart still beats. Only we will return. The Palestinian Liberation Movement Hamas is ready to relinquish political power and hand over the post-war administration of Gaza to a Palestinian unity government. However, they will not disarm until an independent Palestinian state is established. A senior Hamas political official, Basil Ney, told NBC News. He said, "We are ready to step down from the governing power and hand over the administration of Gaza to a board government or committee." Meanwhile, Hamas spokesman Latif Arkanua told Arab News that Hamas has no objection to the proposal to establish a committee to oversee the administration of Gaza. However, Hamas will remain an integral part of Palestinian society. Previously, Hamas leaders were divided on other important issues, including the post-war administration of Gaza. But now, Hamas top members seem to be divided on the question of disarmament.
Hamas said that its 400 employees work in all important government institutions in Gaza, such as healthcare, education, and security. After Russia, this is Iran's announcement. Tehran is taking the field against the United States in the war in Venezuela. Just as the United States is trembling under Russia's warning, Tehran has given a new message. We stand with the people and government of Venezuela. We fully support it, Iraq said. This is the moment when the United States realized that they have once again stood together in front of the Western powers, which are called Russia and Iraq. The incident began in Latin America. The United States recently destroyed several Venezuelan boats with bombs. Washington claimed that they were carrying drugs, but Caracas says that more than 20 civilians were killed in the attack. This has angered Iran. Tehran's foreign ministry spokesman Esmail Baghai said that the U.S. military operation in Venezuela is not only provocative, it is a serious threat to regional stability. He warned the United States that this reckless action will have dire consequences. Iran has made it clear that it is working closely with Venezuela to prevent U.S. intervention. Tehran says this is not just a matter between the two countries, it is a fight for independence and sovereignty, and Iran is never far behind in that fight. After that, a heated debate began in the UN Security Council. Russia strongly criticized the U.S. operation. An Iran statement echoed that Washington is stoking the flames of war in Latin America. Washington's argument is that they are conducting operations to suppress drug cartels. U.S. officials say that President Trump is using full military power in the war on drugs. However, no one is satisfied with this explanation. The Venezuelan representative complained to the UN that the U.S. has deployed warships, submarines, and 100,000 troops a few kilometers from our coast. This is not an anti-drug operation. This is preparation for an attack. A historic warning echoed in his voice. If the U.S. attacks, Venezuela will exercise its right to self-defense. We are a small country, but we will never be defeated. We were once the graveyard of empires and will be again if necessary. This announcement seemed to awaken the soul of Iran, because this language is familiar to Iran, the language of resistance, self-respect, and freedom. Tehran says that where the fire of injustice burns, Iran's position is always on the side of the oppressed. Meanwhile, Venezuela has started a huge military formation called Independence 202. The goal is to prepare to protect the country's oil installations and important infrastructure. And the news of the presence of Iranian military experts in that formation has spread internationally. Venezuelan Vice President Delcy Rodriguez has accused the United States of wanting to establish a bit of dominance in the world's oil market. But we will not let that happen. Analysts say that just as Russia is blocking the United States with military power, Iran is now playing a new role in Latin America. On one side is the Persian Gulf and on the other is the Caribbean Sea. Tehran's shadow is now on both sides. The world is watching. Iran stands alone in an indomitable posture, as if declaring in the language of history, wherever there is imperialist aggression, there is Iranian resistance. How Yemeni rebels are regional powers in Israel's multi-pronged war. While the soft light of non-war is shining in Gaza, another silent change has taken place in the skies of the Middle East. Yemen's Houthi fighters, who have been relentlessly attacking Israel and its allied ships for 2 years, have suddenly stopped. But even after stopping, they are now the center of discussion. Because this stoppage does not mean defeat but a show of strength. Houthi leader Abdul Malik al-Houthi has ordered his fighters, as long as Israel accepts non-war in Gaza, we will stop. A Saudi source said that this decision came not with Israel but out of solidarity with the Palestinians. This is a manifestation of the Houthis' power. They make their own rules without discussion. While the war between Israel and Hamas was shaking the Middle East, the Houthis were quietly but effectively changing their position. The once rebel group has now become an important regional power. Andrews Gruick, a defense analyst at King's College London, said that in just 2 years, the Houthis have shown extraordinary military capabilities as a non-state power. Their attacks in the Red Sea have shaken world trade. They have forced ships from Europe to Asia to go around the southern tip of Africa. As a result, maritime trade has decreased by up to 70%. Despite Israeli retaliation, the Houthis have struck one after another. Starting from Ramon Airport in southern Israel to hotels in Iraq, their missile attacks have repeatedly paralyzed Israeli defenses. When the United States attacked Yemen,
the Houthis did not stop. Instead, they forced America to retreat with counterattacks. Lebanese analyst Ali Risk said that the Houthis have forced America to separate from Israel. This is no small thing. Despite spending more than $1 billion, America has failed to show superiority in the skies of Yemen. The strength of the Houthis is not only in weapons, but also in organization. Grech said they are a network of tribal, religious, security and commercial forces within a network. Even if a leader is killed, the group does not stop. This structure has made them invincible. The Houthis are also geographically advantageous compared to Israel. They are not on the border like Lebanon, but distance protects them. As a result, they can carry out attacks against Israel with relatively low risk. This fight is not just a military one, it is a narrative victory. Yemen expert Arwa Mogdad said that the Houthis' intervention in the Red Sea has increased their internal legitimacy and brought them international recognition. Amidst the silence of the Arab world, they are the only voice who took up arms for Gaza. Once called Iran-backed rebels, today they are the central force of the resistance axis. In Grech's words, they are the only Arab power that has regularly struck inside Israel. UN data says that the number of Houthi fighters in 2022 was 220,000, which has now increased to 305,000. The war in Gaza has created a banner for the Houthis, around which the people have gathered. Although the regime is weak, support has increased. Arab betrayal with Gaza. 6 Arab countries have secretly joined hands with Israel. Although they publicly condemn Israel, a group of Arab countries are working with Israel behind the scenes. Such explosive information has been published by the US-based Washington Post. This US report, published on October 11, citing leaked government documents, said that during the war in Gaza, 6 Arab countries led by the US participated in a secret military alliance with Israel. A secret alliance behind the scenes. The Washington Post said that Qatar, Saudi Arabia, the United Arab Emirates, Egypt, Jordan and Bahrain, these 6 Arab countries are members of that network. Their military officials have met regularly with Israeli representatives. That too on US military premises. The report also said that this program was called Regional Security Construct or Regional Security Construction. It was run by US Central Command CENTCOM. But the question is, against whom is this alliance? This alliance was created not to protect the people of Gaza but to confront Iran and its allies. Secret military training. The Hassawa documents show that Israeli and Arab officials have been meeting secretly at US bases since 2022. There, they were seen participating in training activities such as joint air defense systems, intelligence sharing, and tunnel warfare. Even Saudi and Qatari officials allegedly provided Israel with intelligence on the movements of Iranian-backed groups. More surprising information is that US records confirm that Arab and Israeli soldiers were trained together to detect Hamas tunnel warfare tactics. Openly disagreeing, secretly supporting is the biggest twist. Despite this cooperation, Israel launched an airstrike targeting Hamas leaders in Doha, the capital of Qatar, on September 9. After that, the US administration forced Israeli Prime Minister Benjamin Netanyahu to apologize to Qatar and promise not to carry out such attacks in the future. However, relations were not severed, but rather, the information that has been leaked says that in early 2024, another secret meeting was held at the Al Udeid Air Base in Qatar, where Israeli representatives were present. They entered through US military channels so that this secret presence would not be revealed. The alliance centered on Iran. The document also states that the main goal of this Arab-Israeli alliance was to confront Iran and its influential allies. Their focus was not on Gaza but on building a force against Iran. This alliance even called Iran and its allied militias the Evil Unity or Axis of Evil. A different tone is being heard in some military bases in the Arab world. Secret cooperation with Israel. This revelation has caused a new storm in Middle Eastern politics. This revelation raises the question of whether betrayal is really hidden behind the mask of Arab unity.